আজ 24শে জানুয়ারি শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বামেরা কি জোট করবে হুমায়ুনের সঙ্গে? বিমানের বার্তায় অন্য জল্পনা। ভোটের আগেই মুখ্যমন্ত্রী হওয়ার দাবি হুমায়ুনের, বিজেপির সমর্থন নিতেও আপত্তি নেই তার। আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তাকে হিয়ারিংয়ে ডাকা হতো। নেতাজির জন্মদিনে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর। রেড রোডে মমতার নেতাজি ও স্মিতা ভবানীপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। ভারত নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, আহ্বান জানালেন নেতাজির বংশধর তথা প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র বসু। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছেন এবং জোট সঙ্গী খুঁজছেন। কংগ্রেস, আইএসএফ, মিমের মতো দলগুলিকে জোটের আহ্বান জানিয়েছেন হুমায়ুন এবং বামফ্রন্টের সঙ্গেও আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার দল যদি 101টি আসন পায় এবং সরকার গঠনে বিজেপির সমর্থন প্রয়োজন হয় তাহলে তা নেবেন। 30শে জানুয়ারি পর্যন্ত ভোটের দরজা খোলা রাখার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, বামফ্রন্টের জোট নিয়ে আলোচনা চলছে, এখনো বাইরে বলার মতো কোনো অবস্থা তৈরি হয়নি, তাই বাইরে কিছু বলছি না। নওশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে, এখনো শেষ হয়নি। তাকে প্রশ্ন করা হয়, বামেদের সঙ্গে জোটে আগ্রহী হুমায়ুন, তার দলের সঙ্গে কি জোট করবে বামফ্রন্ট? এই প্রশ্নের উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, হুমায়ুন কবিররা তো কথা বলেনি, তারা মাধ্যম দিয়ে কথা বলেছে, এখনো সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি। রাজনীতির কারবারিরা বলছেন হুমায়ুনের সঙ্গে বামেদের জোটের সম্ভাবনা একেবারে খারিজ করে দিলেন না বিমান বসু, ফলে তার মন্তব্য এই নিয়ে জল্পনা আরও বাড়ল। তাহলে কি হুমায়ুন সঠিকভাবে আবেদন করলে জোট নিয়ে ভাববেন বিমানরা? ভোটের আগে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি হুমায়ুনের, বিজেপির সমর্থন নিতেও আপত্তি নেই তার। ভোটের এখনো অনেকটা সময় বাকি থাকলেও ফলাফল নিয়ে এখনই আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। হুমায়ুন কবিরের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। তিনি বলেন, ভোটে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন এবং মানুষের সমর্থন তার দিকেই থাকবে। তার কথায়, পরিশ্রম করে একটি নতুন দল গড়ে তুলে নির্বাচনে লড়াই করছেন তারা। হুমায়ুনের দাবি, তাদের দল 100 থেকে 110টি আসনে জয়লাভ করে এক বৃহত্তম দলে পরিণত হবে। এতেই থামেননি তিনি। সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির সমর্থন নিতেও তার আপত্তি নেই বলে স্পষ্ট জানান। হুমায়ুন কবির বলেন, বিজেপি যদি 99টি আসনও পায় তবুও তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। নিজের বক্তব্যের পক্ষে বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, নীতিশ কুমার কম আসন পেয়েও একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই নজির দেখিয়ে তিনি দাবি করেন, ভোটের পর রাজ্যপালের কাছে 148টির বেশি বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। বর্তমানে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের দাবি, তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ 70 থেকে 75টি আসন পেতে পারে। তার কথায়, তৃণমূল ও বিজেপি দুই পক্ষের বিরুদ্ধেই তাদের লড়াই, আর ভোটের পর যে কোনো দল বা বিধায়ক তাদের সঙ্গে যোগ দিতে পারেন। অন্যদিকে হুমায়ুন কবিরের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ভরতপুরের এই বিধায়ক আসলে বিজেপির বি টিম। বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমেই নতুন দল গড়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন বলে দাবি তাদের। ভোটের আগেই মুখ্যমন্ত্রী হওয়ার প্রকাশ্যে দাবি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তাকে হিয়ারিংয়ে ডাকা হতো। নেতাজির জন্মদিনে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন এবং সরস্বতী পুজোর দিনে রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। তিনি নেতাজির জন্মলগ্ন স্মরণ করে সভা শুরু করেন এবং বলেন, ভারতের ইতিহাসকে গুলিয়ে দেওয়া হচ্ছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, অসহিষ্ণুতা ও অকৃতজ্ঞতা দেখানো হচ্ছে। বাংলা কি সব মেনে নেবে? প্রশ্ন তোলেন তিনি। মমতা অভিযোগ করেন, নেতাজির জন্মদিন এখনো জাতীয় ছুটি ঘোষণা হয়নি, ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সংবিধান লাঞ্ছিত হচ্ছে। বিশেষ করে চলমান এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, 58 লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ, 1,34,000কে শুনানিতে ডাকা হয়েছে। এসআইআর আতঙ্কে 110 জনের বেশি মৃত্যু হয়েছে। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? প্রশ্ন তোলেন তিনি। প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব, মানবিকতা লড়ছে অমানবিকতার সঙ্গে। নেতাজির প্রতিও অন্যায় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রসিকতা করে বলেন, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হতো? চন্দ্র বসুকে তো ডেকেছে। নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা। জন্ম মুহূর্তে সাইরেন বাজানো হয়, শঙ্খ বাজান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি পরিবারের সদস্য সুগত বসু ও চন্দ্র বসু। সব মিলিয়ে নেতাজি স্মরণের মঞ্চে রাজনৈতিক আক্রমণ ও এসআইআর বিরোধী প্রতিবাদ প্রধান হয়ে ওঠে। যদিও নেতাজি রাজনীতির ঊর্ধ্বে দেশকে দেখতেন।
ভারত নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন আহ্বান জানালেন নেতাজির বংশধর তথা প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে চন্দ্রকুমার বোস, নেতাজির বংশধর এবং বিজেপির প্রাক্তন সহ সভাপতি তার বক্তব্যে সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গোটা দেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে তার থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র নেতাজির আদর্শ মেনে চলা মানুষের। যারা নেতাজির আদর্শকে মানে না তাদের শুধু মূর্তি উন্মোচন করে শ্রদ্ধা জানানোকে নেতাজির বংশধরেরা কোনোভাবেই সমর্থন করতে পারেন না। চন্দ্র বোস বিজেপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে বলেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজে 7,000 সৈন্য ছিল। তাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ ও ঈসাই বলেই বিভাজন ছিল না কিছুই। তারা শুধু ভারতীয় ছিল। আজ জাতীয় সংহতি ভেঙে পড়েছে। সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি দেশকে অধিকার করে নিয়েছে। তিনি নেতাজিকে সম্মান দেখানোর বিষয়ে কটাক্ষ করে বলেন, মূর্তি উন্মোচন, সংগ্রহালয় বা প্রতিকৃতিতে মাল্যদান করে নেতাজিকে প্রকৃত সম্মান দেওয়া যায় না। প্রকৃত সম্মান আসে তার সমবেত ও ধর্মনিরপেক্ষ আদর্শ পালনের মধ্যে দিয়ে। যারা তার আদর্শ পালন করে না তাদের নেতাজির স্মৃতিকে সম্মান জানানোর কোনো অধিকার নেই। এই প্রেক্ষাপটে চন্দ্র বোস মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানান, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষের নেত্রী হিসেবে এগিয়ে চলুন। নেতাজির আদর্শই একমাত্র ভারতকে রক্ষা করার পথ। রেড রোডে মমতার নেতাজি অস্মিতা, ভবানীপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। শুক্রবার কলকাতায় সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী একসঙ্গে পালিত হয়েছে। এই দুই উৎসবের মধ্যেও রাজনৈতিক উত্তাপ কমেনি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নেতাজি অস্মিতা ও সরস্বতীর পুজোকে হাতিয়ার করে শাসক বিরোধী শিবিরের লড়াই সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে সক্রিয় ছিলেন। তিনি এলকেন রোডে নেতাজির বাসভবন দর্শন করেন, একাধিক সরস্বতী পুজো মণ্ডপে যান এবং 36টি পুজোর আমন্ত্রণ রক্ষা করেন। সেখান থেকে শুভেন্দু সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, তৃণমূলের নিচু তলা ফাঁকা হয়ে গেছে। তিনি ভবানীপুরে এতক্ষণ থাকায় মমতা বিচলিত হয়ে ঘন ঘন পুলিশের কাছে খোঁজ নিচ্ছেন। শুভেন্দু স্পষ্ট করেন, ভবানীপুরে বিজেপির সংগঠন এখন আগের চেয়ে অনেক মজবুত। অন্যদিকে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে আক্রমণ করেন। তিনি এসআইআর হেয়ারিং নিয়ে প্রশ্ন তোলেন। নেতাজি বেঁচে থাকলে কি তাকেও হেয়ারিং এ ডাকা হতো বলে প্রশ্ন করেন। কিন্তু শুভেন্দুর ভবানীপুরে উপস্থিতি এবং তার চ্যালেঞ্জিং মন্তব্য রাজনৈতিক লড়াইয়ের তীব্রতা বাড়িয়েছে। এই দখলদারির লড়াই আগামী নির্বাচনের উত্তপ্ত পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। আজ যখন তার সাহায্যের প্রয়োজন তখন কেউ পাশে নেই। মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর। মুকুল রায় বাংলার রাজনীতির এক উল্লেখযোগ্য নাম। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ লড়াইয়ের সৈনিক হিসেবে দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে উঠেছিলেন। রেলমন্ত্রীও হয়েছিলেন। পরে ক্ষুদ্র মতপার্থক্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সর্বভারতীয় সহসভাপতি হন এবং কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হন। 2019-এর লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে বিজেপি 18টি আসন জিতেছিল। 2021-এর পর তৃণমূলে ফিরে আসেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। কিন্তু 2023 থেকে তার স্বাস্থ্যের অবনতি শুরু হয়। পার্কিনসন্স ডিজিজ, ডিমেনসিয়া, মস্তিষ্কে জল জমা এসব রোগে আক্রান্ত হন তিনি। 2024-এ বাথরুমে পড়ে মাথায় চোট পান। তারপর থেকে অবস্থা স্থিতিশীল নয়। দীর্ঘদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যন্ত্রণায় কাতর। রাজনীতির ময়দান থেকে অনেক দূরে। একদা যেখানে হাজার হাজার মানুষ তাকে ঘিরে থাকতো সেখানে এখন নীরবতা। 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর দিনে মুকুল রায়ের জন্মদিন। ছেলে শুভ্রাংশু রায় ফেসবুকে পোস্ট করে হতাশা প্রকাশ করে। লেখেন, মুকুল রায়ের কাছ থেকে অনেকেই রাজনৈতিক সুবিধা নিয়েছেন, কিন্তু আজ শেষের দিনগুলিতে তার পাশে কেউ নেই। তিনি নিঃসঙ্গ। আরো বলেন, অসহনীয় কষ্ট ভোগ করছেন বাবা, চোখে দেখা যায় না। রিয়েল হিরো তুমি বাবা। তোমার শিক্ষা, জ্ঞান, সমাজের প্রতি দায়বদ্ধতা সব আমি তোমার কাছ থেকে শিখেছি। কিন্তু সবাই সুবিধা নিয়ে আজ তোমাকে ভুলে গেছে কালের নিয়মে। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। সংবিধান মানি শুনানি কেন্দ্রে তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল চিঠি দিলেন ইআরওকে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম গত 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কায় বিডিও অফিসের সামনে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এসআইআর এর নামে রাম আর রহিমের মধ্যে বিবাদ বাঁধানো হচ্ছে। রামের নাম শুনলে কোনো নথি লাগছে না, রহিমের নাম শুনলে 14 গোষ্ঠীর খতিয়ান চাইছেন। নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা মানব না। ওই সময় দলবল নিয়ে বিডিও অফিসে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটে বিএলওদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে। নির্বাচন কমিশন ঘটনার পর এফআইআর দায়ের নির্দেশ দিলেও তা সময় মতো না হওয়াতে বৃহস্পতিবার বিকেলে 5টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল। কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগে চাপ বাড়ে। এরপর শুক্রবার এসআইআর এর দায়িত্বে থাকা ইআরওকে চিঠি দেন মনিরুল। চিঠিতে তিনি জানান, নির্বাচন কমিশন তার আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। 14 জানুয়ারির বক্তব্য মত প্রকাশ মাত্র। নির্বাচন কমিশনের মর্যাদা নষ্ট বা ভোট প্রক্রিয়া প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না। শব্দচয়ন ভুল হয়ে থাকতে পারে, কিন্তু খারাপ উদ্দেশ্য ছিল না। উস্কানি বা আইন ভাঙার চেষ্টা ছিল না। কেউ যদি ভিন্ন অর্থ করে থাকে তা অনিচ্ছাকৃত। তিনি সব সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং আইনসম্মত নির্দেশ মেনে চলবেন।
তখন বিরোধীদের যেন এই দশা না হয়। অনশন মঞ্চ থেকে ভোটের বার্তা শিলিগুড়ির শঙ্করের। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধায়ক তহবিল আটকে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে হাতিমোড়ায় 24 ঘন্টার অনশন শুরু করেন। অভিযোগ, বিধায়কদের জন্য 5 বছরে 3 কোটি টাকা বরাদ্দ থাকলেও শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। অনেক প্রকল্পের অনুমোদন ঝুলে রয়েছে, কোথাও ছাড়পত্র মিললেও কাজ শুরু হয়নি। অন্তত 9টি এমন প্রকল্পের তালিকা তুলে ধরেন তিনি। বারবার ডেপুটেশন জমা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় অনশনের পথ বেছে নেন। শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনশন ভেঙে তার পাদদেশে মালা দিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, নেতাজি যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন, ঠিক তেমনি আজ পশ্চিমবঙ্গের শাসক দলের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি এই অনশন থেকে পেয়েছেন। পথ চলতি মানুষের সমর্থনকে রাজনৈতিক অক্সিজেন বলে উল্লেখ করে বলে, মানুষ বলেছে দাদা পারতেই হবে, এদের সরাতে হবে, এটা আশীর্বাদের মতো। ভবিষ্যতের বার্তা দিয়ে শঙ্কর ঘোষ ঘোষণা করেন, আজ বিরোধী দলে থাকলেও কাল বিজেপি সরকারে বসবে, তখন বিরোধীদের যেন এই দশা না হয়। এই উপলব্ধি নিয়েই নেতাজির জন্মদিনে অনশন ভাঙলেন। পাল্টা আক্রমণে শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব কটাক্ষ করেন, সিপিএম থেকে বিজেপিতে যাওয়ার তাত্ত্বিক ব্যাখ্যা আগে দিন। এত জনপ্রিয় হলে পুর নিগম নির্বাচনে নিজের ওয়ার্ডে তৃতীয় হলেন কেন? তিনি শঙ্করের বক্তব্য নিয়ে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর। বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা রুজু করেছে পুলিশ। তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরির সঙ্গে অবৈধভাবে দ্বিতীয় বিয়ে করেছেন। এছাড়া মানসিক ও শারীরিক অত্যাচারেরও অভিযোগ এনেছেন অনিন্দিতা। মামলা রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায়। অভিযোগপত্রে হিরণের সঙ্গে ঋতিকা গিরির নামও উল্লেখ করা হয়েছে। দিন কয়েক আগে হিরণ নিজের ইনস্টাগ্রামে ঋতিকার সঙ্গে বিয়ের একাধিক ছবি পোস্ট করে ভাইরাল হন। অনিন্দিতা চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই তিনি দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন। হিরণের সঙ্গে তার আইনি বিচ্ছেদ হয়নি। দুজনেই হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহ বিচ্ছেদ ছাড়া অন্যের সঙ্গে বিয়ে করা আইনত অবৈধ। তিনি প্রশ্ন তোলেন, বিচ্ছেদ না করে হিরণ কিভাবে দ্বিতীয় বিয়ে করলেন? বুধবারই অনিন্দিতা হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতেই এই মামলা হয়। কেন নরম লাইন? অ্যাকশন নিতে হবে কমিশনকে। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শুধু চিঠি চালাচালি করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে হবে, না হলে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানের 324 থেকে 329 অনুচ্ছেদে কমিশনকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে, তবু কেন নরম অবস্থান? শুভেন্দুর কথায় চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিতে হবে, না হলে আমরা সুপ্রিম কোর্টে যাব। এতদিন কমিশন বা তৃণমূল আদালতে গেছে, এবার জনগণের হয়ে বিজেপিও আদালতের দ্বারস্থ হবে। এসআইআর শুরু হওয়ার পর মৃত্যু, ভাঙচুরের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে 5টি চিঠি দিয়ে অভিযোগ তুলেছেন। বিজেপির দাবি, ঘটনার পেছনে তৃণমূলের ষড়যন্ত্র, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কমিশন পাল্টা চিঠি দিয়ে কড়া পদক্ষেপের কথা বলছে মাত্র। পাল্টা তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্দেশ দিয়েছে, তাতে বিজেপির অবস্থান দুর্বল। কমিশন 1 কোটির বেশি নোটিশ পাঠিয়েছে, শুনানি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। নরম লাইন বললে করা হলে মরক লাগবে। সোমবার সুপ্রিম কোর্ট কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ ও রসিদ দেওয়ার নির্দেশ দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ও কমিশন সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে, এপ্রিলের ভোটেও তৃণমূল জিতবে। শুভেন্দুর জবাবে বলে, নির্দেশ আপলোড হয়নি, তবু জয় ঘোষণা। তৃণমূল মিথ্যা প্রচার করছে, বাংলার মানুষ জবাব দেবে। খবর আজকের মতো এখানে শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।